আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটা আমরা কিভাবে বের করি? জাস্ট সিম্পল। আমরা ছোটবেলা থেকেই যে গড়টা শিখে এসেছি সেটাই হচ্ছে যে অ্যারিথমেটিক মান। আমি যদি ভুল না করি আমাদের সময় ক্লাস 5 থেকে জিনিসটা শুরু হইছে। সো এখানে আমরা কি করি? র‍্যান্ডম যদি এর কয়েকটা ভ্যালু নেই ৩, ৫ অ্যান্ড ১০। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে জাস্ট এই মানগুলা এখানে ৩ টা মান আছে। আর এটার যোগফল হবে হচ্ছে যে 18 অ্যান্ড তাকে আমরা তাহলে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে অ্যান্ড 6। এটাই হচ্ছে যে দ্যাট মিনস সোজা কথায় আমাদের হচ্ছে যে তথ্যমানসমূহের যোগফল এবং তাকে মান দিয়ে ভাগ করলে যেই ভ্যালুটা আমরা পাই সেটাই হচ্ছে যে আমাদের গাণিতিক গড়। ওকে? সো এখন আমরা হচ্ছে যে এটা যদি একটু সংজ্ঞা আকারে করতে যাই, হচ্ছে যে সংজ্ঞাটা কেমন আসে? কোন তথ্য সারির প্রাপ্ত মানগুলির সমষ্টিকে ওই তথ্যের মোট মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গাণিতিক গড় বলে। ওকে? তাহলে জিনিসটা কেমন? এখানে হচ্ছে যে যদি x একটা চলক আমরা ধরে নেই এবং সেই x চলকের n সংখ্যক মান যদি হয় x1 থেকে xn পর্যন্ত, তাহলে আমরা গাণিতিক গড় অ্যারিথমেটিক মিনকে সাম অফ xi ডিভাইডেড বাই n দ্বারা প্রকাশ করতে পারি। অনেকে আবার হচ্ছে যে এইখানে এটা লিখতে, এটা জাস্ট বোঝার জন্য আমি আরেকটু লিখে দিই 1 থেকে n xi এন্ড নিচে ভাগ হবে হচ্ছে যে n দ্বারা। ওকে? তাহলে এখানে বোঝায় কি i এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত আর নিচে হচ্ছে যে মোট মানের সংখ্যা n তা দিয়ে ভাগ করা হয়েছে। ওকে? নেক্সট আমরা হচ্ছে যে যদি কখনো গণসংখ্যা দেওয়া থাকে তাহলে কি হবে? জাস্ট সিম্পল। এই গণসংখ্যা f1 হচ্ছে যে কি? x1 এর গণসংখ্যা। f2 হচ্ছে যে x2 এর গণসংখ্যা। তাহলে গণসংখ্যার সাথে আমাদের তথ্যমানগুলা গুণ হবে। ওকে? তাহলে কেমন হবে তখন? সাম অফ fi xi ডিভাইডেড বাই n। এখানেও i এর মান 1 থেকে n পর্যন্ত চাইলে লিখতে পারেন। ওকে? সো এখন আমরা হচ্ছে যে গাণিতিক গড়ের সূত্র সম্পর্কে জানলাম। এখন আমরা গাণিতিক গড়ের সুবিধা অসুবিধা নিয়ে একটু আলোচনা করি। গাণিতিক গড়ের সুবিধা অনেক এবং এটাকেই হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। এখানে হচ্ছে যে সুবিধা সম্পর্কে যদি একটু বলি, এটি তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে। এইখানে কিন্তু আপনার ফার্স্ট টু লাস্ট যতগুলা মান থাকবে সবগুলো মান কিন্তু আমাদের গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। কারণ কি? সবগুলা মানের হচ্ছে যে আমাদের যোগ করতে হয়। অ্যান্ড সেই যোগফলকে আবার ভাগ করতে হয় হচ্ছে যে সংখ্যা দ্বারা। তাহলে এই যে সবগুলা মানের যোগফল আপনি যদি একটা ভ্যালু হারিয়ে ফেলেন তাহলে তো ওইটা আপনি কাউন্ট করতে পারতেছেন না। সো তখন হচ্ছে যে আপনার গড়টা নির্ণয় করতে পারতেছেন না। তাহলে কি হবে? x বার ইজ ইকুয়াল টু এত। সো এটি তথ্য সারির সকল মানের উপরে নির্ভর করে। ওকে? গুড। গাণিতিক এবং বীজগাণিতিক উভয় প্রক্রিয়া প্রয়োগ করা যায়। হ্যাঁ, গাণিতিক এবং বীজগাণিতিক উভয় প্রকার প্রক্রিয়া হচ্ছে যে প্রয়োগ করা যায়। সেটা হচ্ছে যে আগের স্লাইডে আমি যখন সূত্রটা দেখাইছি তখনই কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি। ওকে? দেন হচ্ছে যে তাহলে তারপরে নমুনা তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়। নমুনার ব্যাপারে আপনারা পরবর্তী শ্রেণীতে আরো বেশি, বেশি জানতে পারবেন। তো এখানে সিস্টেমটা হচ্ছে যে কিছুটা আমি যদি এমন বোঝাই, যেমন ধরেন যে আমাদের হচ্ছে যে কি করা হয় যে যখন ভাত রান্না করা হয় মাঝে মধ্যে তখন ওইখান থেকে ২-৩ টা ভাত কিন্তু ওঠানো হয় এবং ওই ২-৩ টা ভাত যখন হচ্ছে যে আমরা চেক করি যে এটা কি সিদ্ধ হইছে, ভাত হইছে, তাহলে কিন্তু এই ২-৩ টার উপরেই ডিপেন্ড করে আমরা একটা ডিসিশন নেই। রাইট? কিন্তু ওখানে ভাত ছিল কতগুলা? মানে চাল ছিল কতগুলা? অসংখ্য চাল ছিল। সো এই যে নমুনা দ্বারা তারতম্য হওয়ার যে ব্যাপারটা, এইটা গাণিতিক গড়ের ক্ষেত্রে কম থাকে। এই ২-৩ টা ভাতই হচ্ছে যে ছিল নমুনা। অ্যান্ড ওই যে বাদবাকি যেই ইয়েগুলা ছিল, ভাতগুলা ছিল সব মিলায় হচ্ছে যে ছিল একটা পপুলেশন। ওকে? সেখান থেকে ২-৩ টা ভাত আপনি নিলেন। এটা হচ্ছে যে স্যাম্পল বা নমুনা। এইটা আমরা ওই যেমন ৩ টা সিদ্ধ হইছে কিনা এই ডিসিশন থেকে আমরা বুঝতে পারতেছি বাকিগুলা সব সিদ্ধ হইছে কিনা। এইরকম যখন আমরা নমুনা নিয়ে কাজ করব তখন এই নমুনার তারতম্যটা কিন্তু গড়ের ক্ষেত্রে কম প্রভাবিত হয়। ওকে? অ্যান্ড সহজে বোঝা অথবা নির্ণয় করা যায়। এটা কিন্তু খুবই সিম্পল একটা সূত্র, জাস্ট সবগুলা যোগ করে তথ্য মান দ্বারা ভাগ করলেই আমরা মানটা পেয়ে যাচ্ছি। সো এটাই হচ্ছে যে সহজে বোঝা অথবা নির্ণয় করা যায় এই একটা বৈশিষ্ট্য। নেক্সট গাণিতিক গড়ের অসুবিধা। গুণবাচক তথ্যে এটি নির্ণয় করা যায় না। গুণবাচক তথ্য কেমন? ধরেন যে আপনি কিন্তু কয়েকজনের মানে অ্যা কালার গায়ের রঙের ব্যাপারে কোনো গড় নির্ণয় করতে পারবেন না। ওকে? গেল। খোলা শ্রেণী বিশিষ্ট তথ্যে নির্ণয় করা যায় না। যখন আমাদের শ্রেণীগুলা খোলা থাকে তখন কিন্তু এই শ্রেণী এক হচ্ছে যে জাস্ট আপনার ডেটাগুলা ডিরেক্ট দেওয়া আছে তখন নির্ণয় করা যায়। বাট যদি কিনা শ্রেণীবদ্ধ ডাটায় খোলা শ্রেণী থাকে তখন কিন্তু এটা নির্ণয় করা যায় না। প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয়। প্রান্তিক মান দ্বারা কিভাবে প্রভাবিত হয়? ১ম এই কিন্তু আমি একটা উদাহরণ দেখিয়েছিলাম এখানে যে আপনার হচ্ছে যে ধরেন ফার্স্ট এ আপনি নিলেন ১০, দেন হচ্ছে যে ২, দেন ৩, তারপরে হচ্ছে যে ৪ আর হচ্ছে যে ১। এখানে গড়টা তাহলে কত আসে? গড়টা আসে হচ্ছে যে ২০/৫ = ৪। এখন এই ৪ এর উপরে কিন্তু এই 10 ও একটা ইফেক্ট ফেলতেছে। কিভাবে ইফেক্ট ফেলতেছে? আপনি যদি এখান থেকে 10 কে বের করে নিতেন তাহলে আসতো কত? ১০/২৫, ১০/৪, রাইট? তখন কিন্তু গড়টা অন্যরকম হয়ে যেত। আবার যখন হচ্ছে যে এই 1 কে আপনি বাদ দিবেন তখনও কিন্তু এই যে ২০ টা আসতেছে না। আসতেছে কত? ১৯। তার মানে ডেটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের গড় নির্ণয় করা
যায়, কিন্তু সেটা হচ্ছে যে আলাদা, আলাদা হয়ে যায়। সো সবগুলা প্রান্তিক মান দ্বারা এটা প্রভাবিত হয়। তুলনা উপযোগী নয়। এই গড়টা দিয়ে হচ্ছে যে আপনি তুলনা করতে পারবেন কম। এটা খুব আশা করি বুঝতে পারছেন। আর লেখে উপস্থাপন করা যায় না। আমি কিন্তু লেখ থেকে হচ্ছে যে যেমন অজীব লেখ থেকে আমরা হচ্ছে যে অ্যা বিভিন্ন ধরনের পরিমাপ বের করতে পারি। গড়, যেমন হচ্ছে যে মধ্যক, পার্সেন্টাইল, ডেসাইল বা আদার্স যা আছে মিডিয়ান। কিন্তু এটা হচ্ছে যে লেখ থেকে নির্ণয় করা যায় না। আবার যখন হচ্ছে যে আমরা প্রচুরক নির্ণয় করি, তখন কি আমরা এই যে ডায়াগ্রাম থেকে প্রচুরক নির্ণয় করি, বার ডায়াগ্রাম থেকে বা আমাদের সো এখান থেকে হচ্ছে যে আমরা এইভাবে হচ্ছে যে নির্ণয় করতে পারি, প্রচুরক নির্ণয় করতে পারি। কিন্তু গড়ের ক্ষেত্রে আসলে এরকম কোনো সিস্টেম নাই। সো এটাকে লেখচিত্রে উপস্থাপন করা যায় না। ওকে? তো দিস ক্লাস ইজ আপ টু দিস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে জ্যামিতিক গড়ের ব্যাপারে আলোচনা করব। ওকে? দেন আমরা জ্যামিতিক গড় এবং হার্মোনিক মিনের বা উল্টন গড়ের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, সংজ্ঞা আলোচনা করার পরে আমরা গাণিতিক গড়ের ধর্মগুলি নিয়ে আলোচনা করব এবং ইন ডিটেইলে প্রমাণগুলো সব দেখাবো। ওকে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।